আচ্ছা, ধরুন একটা অ্যাপ বা ওয়েবসাইট বানালাম, কিন্তু সেটা খুললেই ক্র্যাশ করছে, না হলে যা হিসেব দেখাচ্ছে সব ভুলভাল। ইউজার হিসেবে মেজাজটা কেমন হবে ভাবুন তো। খুবই খারাপ লাগার কথা। আর সফটওয়্যার টেস্টিং যদি ঠিকঠাক মতো না করা হয় তাহলে কিন্তু এটাই ঘটে। একদম। তাই আজ আমরা এই সফটওয়্যার টেস্টিংয়ের গভীরে একটু ডুব দেব। মানে এর বেসিক জিনিসগুলো সহজে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক যেভাবে ভালো ইঞ্জিনিয়াররা সফটওয়্যারের কোয়ালিটি কন্ট্রোল করেন সেটাই দেখব। আমরা আজ তাহলে আলোচনা করছি সফটওয়্যার টেস্টিংয়ের একেবারে মূল ধারণাগুলো নিয়ে, তাই তো? হ্যাঁ, মানে টেস্টিংয়ের স্ট্র্যাটেজি, বিভিন্ন লেভেল যেমন ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম টেস্টিং আর পদ্ধতি মানে ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স এগুলো। আর সাথে ডিবাগিং জিনিসটা কি সেটাও দেখব। আচ্ছা। আমাদের আজকের কথাবার্তা মূলত সামারভেল আর মলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে ক্লাসিক বইগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে, আর কিছু ধারণা গুগলের রিসোর্স থেকে নেওয়া। দারুণ। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সফটওয়্যার টেস্টিং বলতে আসলে কি বোঝায়? সহজ করে বললে টেস্টিং মানে হলো সফটওয়্যারের ভেতরে কোনো ভুল মানে কোনো ডিফেক্ট বা বাগ আছে কিনা সেটা খুঁজে বের করা। আর শুধু কি ভুল খোঁজা, নাকি অন্য কিছু আছে? না, শুধু ভুল খোঁজা নয়, সফটওয়্যারটা ইউজারের যে চাহিদা বা রিকোয়ারমেন্টস সেগুলো পূরণ করছে কিনা সেটাও যাচাই করা। মানে এটা ভেরিফিকেশন আর ভ্যালিডেশন দুটো প্রক্রিয়ারই একটা অংশ। ভেরিফিকেশনে ভ্যালিডেশন, মানে সঠিকভাবে বানাচ্ছি আর সঠিক জিনিসটা বানাচ্ছি, এই দুটো প্রশ্ন। একদম ঠিক ধরেছেন। তবে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। কি কথা? টেস্টিং কিন্তু এটা প্রমাণ করতে পারে যে সফটওয়্যারে ভুল আছে, কিন্তু এটা কখনোই গ্যারান্টি দিতে পারে না যে সফটওয়্যারে আর কোনো ভুল নেই। ও আচ্ছা, এটা তো গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, পুরো সফটওয়্যার ডেভেলপমেন্টের যে খরচ তার প্রায় 40% পর্যন্ত কিন্তু এই টেস্টিংয়ের পেছনেই যেতে পারে। বলেন কি, 40%? অনেক তো। হ্যাঁ, আর ভুলটা যত দেরিতে ধরা পড়বে সেটা সারানোর খরচও কিন্তু তত হু হু করে বাড়বে। মানে কখনো কখনো 100 গুণও বেড়ে যেতে পারে। তার মানে টেস্টিংয়ের মূল লক্ষ্য শুধু ভুল বের করা নয়, কোয়ালিটি নিশ্চিত করা আর বলতে গেলে ব্যবসার ঝুঁকিও কমানো। ঠিক তাই। এই পুরো টেস্টিং ব্যাপারটা নিশ্চয়ই একটা প্ল্যান করে করা হয়, মানে একটা স্ট্র্যাটেজি থাকে। অবশ্যই, টেস্টিং একটা খুব গোছানো পরিকল্পিত প্রক্রিয়া। ধরুন, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেল আছে না? ওয়াটারফল এ যায়। হ্যাঁ, তো এই মডেলগুলোর উপর নির্ভর করে টেস্টিংয়ের অ্যাপ্রোচ পাল্টে যায়। যেমন ওয়াটারফলে টেস্টিং হয় একদম শেষে, কিন্তু এজাইল পদ্ধতিতে ডেভেলপমেন্টের সঙ্গেই মানে পাশাপাশি টেস্টিং চলতে থাকে। এই যাইলে তো বোধহয় টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট বা টিডিডি বলেও কিছু একটা আছে। এক্সেলেন্ট পয়েন্ট। হ্যাঁ, টিডিডিতে যেটা হয়, আসল কোডটা লেখার আগেই তার জন্য টেস্ট কেস লেখা হয়। আগে টেস্ট কেস? ইন্টারেস্টিং। হ্যাঁ, এতে কোডের ডিজাইনটা আরও পরিষ্কার হয়, আরও মজবুত হয়। আচ্ছা, এবার একটু টেস্টিংয়ের ধাপগুলো নিয়ে কথা বলা যাক, মানে কিভাবে এটা এগোয়। টেস্টিংকে আমরা কয়েকটা স্তরে বা লেভেলে ভাগ করতে পারি। অনেকটা বাড়ি বানানোর মতো করে ভাবা যেতে পারে। বাড়ি বানানো কিভাবে? ধরুন, প্রথম স্তর হল ইউনিট টেস্টিং। এখানে কোডের সবচেয়ে ছোট ছোট অংশ, যেমন ধরুন একটা ফাংশন বা মেথড, সেগুলোকে আলাদা করে টেস্ট করা হয়। মানে বাড়ি বানানোর আগে যেমন প্রতিটা ইট ভালো কিনা সেটা দেখে নেওয়া। ঠিক তাই, একেবারে পারফেক্ট অ্যানালজি। প্রত্যেকটা ইট চেক করা। আচ্ছা, ইটের পরে? ইটের পরে আসে দেয়াল গাঁথা, তাই না? সেটাই হলো ইন্টিগ্রেশন টেস্টিং। মানে বিভিন্ন ইউনিট বা মডিউল একসাথে জুড়ে দিয়ে টেস্ট করা। একদম। দেখা হয় যে এই জুড়ে দেওয়া অংশগুলো নিজেদের মধ্যে ঠিকঠাক কমিউনিকেট করতে পারছে কিনা, ডেটা আদান প্রদান করতে পারছে কিনা, মানে ইট দিয়ে গাঁথা দেওয়ালটা মজবুত হলো কিনা সেটা দেখা। হুম। এখানেই দুটো খুব জরুরি টেস্টিংয়ের কথা আসে। একটা হলো রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিং সেটা কি? ধরুন, কোডে নতুন কিছু যোগ করা হলো বা কিছু পরিবর্তন করা হলো। হুম। এই পরিবর্তনের ফলে পুরনো কোনো ফাংশনালিটি বা ফিচার ভেঙে গেল কিনা সেটা চেক করায় রিগ্রেশন টেস্টিং। ও আচ্ছা, মানে নতুন কিছু করতে গিয়ে পুরনো ভালো জিনিস নষ্ট হলো কিনা দেখা। হ্যাঁ, আর আরেকটা হলো স্মোক টেস্টিং। এটা হলো সিস্টেমের প্রধান প্রধান অংশগুলো ঠিকঠাক চলছে কিনা তার একটা খুব দ্রুত পরীক্ষা। মানে বিলটা স্টেবল কিনা সেটার একটা ফার্স্ট চেক। বুঝলাম। তাহলে ইউনিট হলো, ইন্টিগ্রেশন হলো, এরপর? এরপর আসে পুরো বাড়িটা একসাথে পরীক্ষা করার পালা, মানে সিস্টেম টেস্টিং। এখানে কি দেখা হয়?
পুরো সফটওয়্যারটা একসাথে? হ্যাঁ, এখানে দেখা হয় যে পুরো সফটওয়্যার সিস্টেমটা ক্লায়েন্টের দেওয়া সব রিকোয়ারমেন্টস মানে ফাংশনাল রিকোয়ারমেন্টস পূরণ করছে কিনা। শুধু ফাংশনাল? না, শুধু ফাংশনাল নয়, নন ফাংশনাল জিনিসগুলো দেখা হয়। যেমন সফটওয়্যারটা পারফরম্যান্স কেমন, মানে স্পিড কেমন, লোড নিতে পারছে কিনা, এটাকে বলে পারফরম্যান্স বা স্ট্রেস টেস্টিং। আচ্ছা। তারপর ধরুন এটা কতটা সিকিউর, মানে হ্যাকিং বা ডেটা চুরির থেকে কতটা নিরাপদ, এটা সিকিউরিটি টেস্টিং। আবার ধরুন সিস্টেমটা ক্র্যাশ করলে ডেটা কি ফিরে পাওয়া যাবে, এটা রিকভারি টেস্টিং। ঠিক, বাড়িটা শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, ঝড় বৃষ্টি সামলাতে পারবে কিনা, চোর ঢুকতে পারবে কিনা, সেটাও দেখতে হবে। দারুণ অ্যানালজি। হ্যাঁ, ঠিক তাই। আর একদম শেষে যখন সফটওয়্যারটা প্রায় তৈরি, একদম শেষে আসে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, মানে ব্যবহারকারীরা বা ক্লায়েন্ট সফটওয়্যারটা গ্রহণ করতে প্রস্তুত কিনা সেটা যাচাই করা। এটা কারা করে? ডেভেলপাররা? এটার দুটো ভাগ আছে। একটা হলো আলফা টেস্টিং, যেটা সাধারণত কোম্পানির ভেতরেই হয়, মানে ডেভেলপার বা টেস্টাররা করেন। আরেকটা হলো বিটা টেস্টিং। বিটা টেস্টিং তো আমরা অনেকেই শুনেছি, গেম বা অ্যাপের বিটা ভার্সন বেরোয়। হ্যাঁ, ঠিক। বিটা টেস্টিং হলো রিলিজের আগে আসল কিছু ব্যবহারকারীকে দিয়ে সফটওয়্যারটা ব্যবহার করানো, তাদের ফিডব্যাক নেওয়া, অনেকটা ফাইনাল ইন্সপেকশনের মতো, বাড়িটা ক্লায়েন্টকে দেখিয়ে চাবি হস্তান্তর করা। বাহ, ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম, অ্যাকসেপ্টেন্স, বেশ পরিষ্কার হলো ধাপগুলো। প্রতিটারই তো নিজস্ব গুরুত্ব আছে, তাই না? অবশ্যই, কোনোটাকে বাদ দেয়া যায় না। এবার একটু টেস্টিংয়ের অ্যাপ্রোচ বা পদ্ধতি নিয়ে কথা বলি। ওই যে ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, এগুলোর ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, টেস্টিং করার দুটো প্রধান পদ্ধতি বা অ্যাপ্রোচ আছে। একটা হলো ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স মানে কালো বাক্স? হ্যাঁ, নামটা ওরকমই। এর মানে হলো আপনি সফটওয়্যারের ভেতরের কোড বা লজিক কিছুই দেখছেন না বা জানছেন না। আপনি শুধু জানেন কি ইনপুট দিলে কি আউটপুট পাওয়ার কথা। যেমন? যেমন ধরুন টিভির রিমোট। আপনি জানেন পাওয়ার বাটন টিপলে টিভি অন হবে, ভলিউম বাড়ালে বাড়বে। কিন্তু ভেতরের সার্কিটটা কিভাবে কাজ করছে সেটা না জেনেই আপনি রিমোটটা ব্যবহার করছেন এবং কাজ হচ্ছে কিনা দেখছেন। ও আচ্ছা, শুধু বাইরের দিকটা দেখা, ইনপুট আর আউটপুট। ঠিক, স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করছে কিনা সেটাই দেখা হয় ব্ল্যাক বক্সে। আর হোয়াইট বক্স টেস্টিং? হোয়াইট বক্স টেস্টিং ঠিক এর উল্টো। এখানে আপনি সফটওয়্যারের ভেতরের গঠন, মানে কোড, লজিক, বিভিন্ন পাথ সবকিছু জেনে শুনে টেস্ট করছেন। মানে এক্ষেত্রে টিভিটা খুলে ভেতরে সার্কিট পরীক্ষা করার মতো? একদম। আপনি দেখছেন কোডের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কন্ডিশন ঠিকঠাক কাজ করছে কিনা, ভেতরের স্ট্রাকচারটা কতটা মজবুত সেটা যাচাই করা। তার মানে ব্ল্যাক বক্স হলো ইউজারের দৃষ্টিকোণ থেকে দেখা কি কাজ করছে, আর হোয়াইট বক্স হলো ডেভেলপারের দৃষ্টিকোণ কিভাবে কাজ করছে। খুব সুন্দর বলেছেন। দুটোই কিন্তু দরকার, এরা একে অপরের পরিপূরক। কখন কোনটা বেশি ব্যবহার হয়? সাধারণত ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিংয়ের সময় হোয়াইট বক্স টেস্টিং বেশি কাজে লাগে, কারণ তখন কোডের ভেতরের গঠনটা দেখা জরুরি। আর সিস্টেম টেস্টিং বা অ্যাকসেপ্টেন্স টেস্টিংয়ের সময় ব্ল্যাক বক্স টেস্টিং বেশি ব্যবহার হয়, কারণ তখন পুরো সিস্টেমটা ইউজারের রিকোয়ারমেন্ট মতো কাজ করছে কিনা সেটাই মূল ফোকাস। আচ্ছা, বুঝলাম। এখন এই যে এত টেস্টিং করা হলো, তাতে তো ভুল বা বাগ ধরা পড়বেই। হ্যাঁ, পড়ারই কথা। তো সেই ভুলগুলো ঠিক করার যে প্রক্রিয়া, সেটাকেই কি ডিবাগিং বলে? একদম। টেস্টিং যখন কোনো ফেলিয়র বা সমস্যা খুঁজে পায়, তখন সেই সমস্যার আসল কারণটা, মানে এরার বা বাগটা কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা এবং তারপর সেটাকে ঠিক করা, এই পুরো প্রক্রিয়াটাই হলো ডিবাগিং। এটা নিশ্চয়ই খুব সহজ কাজ নয়। না, ডিবাগিং প্রায়শই খুব চ্যালেঞ্জিং আর সময় সাপেক্ষ হতে পারে। টেস্টার হয়তো শুধু বলতে পারে যে এই ইনপুটের জন্য ভুল আউটপুট আসছে, কিন্তু কেন আসছে, কোডের ঠিক কোথায় সমস্যাটা, সেটা খুঁজে বের করাটাই ডিবাগারের কাজ। এর কি কোনো নির্দিষ্ট ধাপ আছে? হ্যাঁ, মূলত দুটো প্রধান ধাপ। প্রথমটা হলো ভুলটা কোথায় হয়েছে সেটা লোকেট করা বা খুঁজে বের করা, লোকেট এরার, আর দ্বিতীয়টা হলো সেটাকে ঠিক করা, এরার কারেকশন। তাহলে টেস্টিং আর ডিবাগিং একেবারে হাত ধরে ধরি করে চলে। টেস্টিং সমস্যাটা ধরিয়ে দেয়, আর ডিবাগিং সেটা সমাধান করে। একদম। একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে দেন। ধরুন একটা অনলাইন শপিং সাইট। খুব ভালো উদাহরণ।
ধরুন সেই সাইটে চেকআউট ফিচারটা টেস্ট করা হচ্ছে। আচ্ছা, ইউনিট টেস্ট হয়তো চেক করবে যে টোটাল প্রাইস ক্যালকুলেট করার যে ফাংশনটা সেটা ঠিকঠাক যোগ বিয়োগ করছে কিনা। একদম বেসিক লেভেলে। হ্যাঁ, এরপর ইন্টিগ্রেশন টেস্ট দেখবে যে শপিং কার্টের ডেটা, প্রোডাক্টের ইনফরমেশন আর পেমেন্ট গেটওয়ে এরা তিনজন নিজেদের মধ্যে ঠিকঠাক কথা বলছে কিনা, মানে ডেটা পাস করতে পারছে কিনা। মানে জিনিস কার্টে যোগ করলে পেমেন্টের সময় সেটা দেখাচ্ছে কিনা। ঠিক। এরপর সিস্টেম টেস্ট দেখবে পুরো ফ্লোটা, মানে প্রোডাক্ট সিলেক্ট করা থেকে শুরু করে কার্টে অ্যাড করা, অ্যাড্রেস দেওয়া, পেমেন্ট করা আর শেষে কনফার্মেশন পাওয়া পর্যন্ত পুরো জার্নিটা স্মুথলি হচ্ছে কিনা। এখানে কি পারফরম্যান্সও দেখা হবে? অবশ্যই। সিস্টেম টেস্টিংয়ে দেখা হবে সাইটটা স্লো হয়ে যাচ্ছে কিনা, পারফরম্যান্স টেস্টিং, পেমেন্টের সময় ক্রেডিট কার্ডের তথ্য কতটা নিরাপদে থাকছে, সিকিউরিটি টেস্টিং। আর একদম শেষে একদম শেষে অ্যাকসেপ্টেন্স টেস্টে হয়তো কয়েকজন আসল ক্রেতাকে বলা হবে এই পুরো চেকআউট প্রসেসটা ব্যবহার করে দেখতে তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, সবকিছু তাদের প্রত্যাশা মতো চলছে কিনা। দারুণ, পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এত কিছু মনে রাখার জন্য কোনো সহজ উপায় বা টিপস আছে? হ্যাঁ, মনে রাখার সুবিধার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন। যেমন কোয়ালিটির জন্য দুটো মূল কনসেপ্ট, V&V, ভেরিফিকেশন আর ভ্যালিডেশন। আচ্ছা, V&V। টেস্টিংয়ের যে স্তরগুলো বললাম সেটার জন্য মনে রাখতে পারেন UISAB। UISAB, ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম, আলফা, বিটা। ঠিক, একদম। আর টেস্টিংয়ের যে দুটো প্রধান পদ্ধতি সেটার জন্য মনে রাখুন ব্ল্যাক বক্স, বাইরে থেকে ফাংশনালিটি দেখা, বনাম হোয়াইট বক্স, ভেতরের কোড দেখা। V&V, UISAB আর ব্ল্যাক ভার্সেস হোয়াইট। বেশ কাজের মনে হচ্ছে। আশা করি কাজে দেবে। তাহলে আজকের আলোচনায় আমরা সফটওয়্যার টেস্টিংয়ের মূল বিষয়গুলো ছুঁয়ে গেলাম। মানে টেস্টিং কি, কেন এটা এত জরুরি, এর বিভিন্ন স্তর, ইউনিট, ইন্টিগ্রেশন, সিস্টেম, অ্যাকসেপ্টেন্স টেস্টিং আর ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স পদ্ধতিগুলো নিয়ে জানলাম। ডিবাগিংয়ের গুরুত্বটাও বুঝলাম। একদম। আর একটা কথা যোগ করতে চাই, বলুন। সফটওয়্যার টেস্টিং কিন্তু শুধু একটা টেকনিক্যাল কাজ নয়, এটা আসলে কোয়ালিটি নিশ্চিত করা, ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করা আর ব্যবসার নিরাপত্তা বাড়ানোর একটা উপায়। ঠিক। আজকের দিনের মানে যেখানে এআই, ক্লাউড কম্পিউটিং, আইওটি এসব নিয়ে এত কাজ হচ্ছে, সেখানে নির্ভরযোগ্য, ভরসাযোগ্য সফটওয়্যার ছাড়া তো চলবেই না। একদম। তাই ভালো টেস্টিং স্কিল থাকাটা কিন্তু একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অপরিহার্য। এটা শুধু একটা ধাপ নয়, এটা একটা মাইন্ডসেট, কোয়ালিটিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার মাইন্ডসেট। ভবিষ্যতের টেক ট্রেন্ডে টিকে থাকতে এটা খুব জরুরি। খুব সত্যি কথা। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা শুনলাম যে টেস্টিং সফটওয়্যারে ভুলের উপস্থিতি প্রমাণ করতে পারে, কিন্তু ভুলের সম্পূর্ণ অনুপস্থিতি প্রমাণ করতে পারে না। হ্যাঁ, এটা টেস্টিংয়ের একটা মূল নীতি। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কতটা টেস্টিং যথেষ্ট? মানে কখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার থামা যায়? এটা নিয়ে নয় ভাবা যাক একটু। খুব ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। এটা না হয় শ্রোতারাই ভাবুক।